আজকে আমার লাস্ট টপিক অফ দিস সেশন হচ্ছে কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস। এটা একটু স্পেশাল ইন্টারেস্ট ডার্মাটোলজিস্টের জন্য হবে। তো সবচেয়ে শুরুতে আই জাস্ট গিভ ইউ অ্যান ওভারভিউ। শুরুতে আমি হিস্টোলজি অফ দ্য স্কিন একবার দেখাবো আর একটা ইন্ট্রোডিউস করবো টপিকটাকে। তারপরে আমরা দেখবো ডিফারেন্ট কজেস কি হচ্ছে কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসের, কি ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আসে, কয়েকটা আমরা এক্সাম্পলস দেখবো, ক্লিনিক্যাল পিকচার্স দেখবো, তারপরে অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস কিরকম হবে, ট্রিটমেন্টের কি অ্যাপ্রোচ হবে, আর ফাইনালি আউটকামটা কি হবে। তো সবচেয়ে শুরুতে টু আন্ডারস্ট্যান্ড কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস আমাদেরকে হিস্টোলজি অফ দ্য স্কিনটা মোটামুটি একটু দেখতে হবে। তো হিস্টোলজি অফ দ্য স্কিনে ওপরে আমাদের এপিডার্মিসটা রয়েছে, এপিডার্মিসে আরো অনেক স্মল লেয়ার্স রয়েছে, সেগুলো আমাদের জানা তো জরুরি নয়। তার নিচে ডার্মিস রয়েছে। এখন এই ডার্মিসে দুটো ভাগ রয়েছে, সুপারফিশিয়ালি প্যাপিলারি ডার্মিস রয়েছে আর ডিপে রেটিকুলার ডার্মিস রয়েছে। তার নিচে হাইপোডার্মিস কিংবা সাবকিউটেনিয়াস টিস্যু রয়েছে যেটাতে ফ্যাট থাকে। এটা আমাদের জানা জরুরি বিকজ ডিফারেন্ট টাইপ অফ ভেসেলস ডার্মিসের ডিফারেন্ট পার্টে থাকে। প্যাপিলারি ডার্মিসে স্মল ভেসেলস, তার মানে আর্টেরিওলস, ক্যাপিলারিজ, ভেনিউলস, এগুলো প্যাপিলারি ডার্মিসে থাকে। আর যত আপনি ডিপ যাবেন তত আপনার ভেসেলস গুলোর বাড়বে, মাস্কুলার হয়ে যাবে ধীরে ধীরে অ্যাজ ইউ গো ফ্রম রেটিকুলার ডার্মিস টু হাইপোডার্মিস। অ্যান্ড এটা জানা খুব জরুরি, কেন ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ভেসেল যেটা ইনভলভ হচ্ছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন স্কিন লিজনটা বদলে যায়। তো এইটা হচ্ছে আমরা অলরেডি এটা বারবার দেখেছি ইন দ্য লাস্ট 2 days। এটা হচ্ছে আমাদের 2012 রিভাইজড চ্যাপেল হিল কনসেনসাস কনফারেন্স নমেনক্লেচার, যেটা লার্জ, মিডিয়াম আর স্মল ভেসেলে ডিভাইডেড রয়েছে। আমরা স্পেসিফিকলি স্মল ভেসেলে দেখবো। অ্যাকর্ডিং টু স্মল ভেসেল বেসিক্যালি ইন্ট্রাপ্যারেনকাইমাল ভেসেলস গুলোকে বলা হয়, যেগুলো ইউজুয়ালি মিডিয়াম আর্টারি, মোস্টলি স্মল আর্টারি থেকে শুরু হয় আর আর্টেরিওল, ক্যাপিলারি, ভেনিউল, ভেন এটা অবধি যায়। এখন আপনারা স্পেসিফিকলি এখানে ডার্মাল ভেসেলস দেখবেন। ডার্মাল ভেসেলস তার মানে কি, মানে যে ভেসেলস গুলো স্কিনে রয়েছে সেইগুলো হচ্ছে আর্টেরিওলস, ক্যাপিলারি, পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। তো এই ভেসেলস গুলো মোস্টলি আপনারা দেখবেন প্যাপিলারি ডার্মিসে ইনভলভ রয়েছে। আর যত আমরা প্যাপিলারি ডার্মিস থেকে নিচে যাবে এই ভেসেল গুলো তারপরে স্মল আর্টারি আসবে, তারপরে মিডিয়াম আর্টারি ইনভলভমেন্ট এসে যাবে। তো তার মানে কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস হলো ইনফ্লেমেশন ওই স্মল ভেসেলস এর যেগুলো স্কিনের মধ্যে রয়েছে, স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস কিংবা অ্যাঞ্জিয়াইটিস অফ দ্য স্কিন, যেটা আমরা দেখলাম ইট ক্যান এফেক্ট দ্য ক্যাপিলারিজ, ভেনিউলস আর পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। এটা চিফ ইনভলভমেন্ট হচ্ছে, এটা মোস্টলি প্যাপিলারি ডার্মিসকে ইনভলভ করে। আর অ্যাকচুয়ালি নমেনক্লেচারটা এত বছর ধরে ইট ওয়াজ ভেরি কনফিউজিং। আগে এইটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হতো লিউকোসাইটোক্লাস্টিক ভ্যাসকুলাইটিস, হাইপারসেন্সিটিভিটি ভ্যাসকুলাইটিস, ড্রাগ ইনডিউস ভ্যাসকুলাইটিস, অ্যালার্জিক ভ্যাসকুলাইটিস, বিভিন্ন নাম ছিল এটার জন্য। তো ওই জন্য এই নমেনক্লেচারটা একটুখানি ক্ল্যারিফাই করার জন্য সবচেয়ে আগে এই যে 2012 যেটা সিএইচসিসি নমেনক্লেচার এলো, সেটাতে ওরা ইন্ট্রোডিউস করলো সিঙ্গল অর্গান ভ্যাসকুলাইটিস এই কনসেপ্টটা। তো এটার কনসেপ্ট ছিল কি, খালি একটা অর্গানের ভেসেলস ইনভলভ হচ্ছে আর শরীরে আরো কোনো অর্গানের ভেসেল ইনভলভমেন্টটাকে ডেমনস্ট্রেট করা যাচ্ছে না। আর এটার মধ্যে স্কিন was included as one of the organs. তো একটা হলো স্কিন আইসোলেটেড সিঙ্গল অর্গান ভ্যাসকুলাইটিস। তবু কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস খালি এটা বলা যাবে না, বিকজ এক্ষুনি যেরকম কিন্তু স্যার দেখালো অনেক কানেকটিভ টিস্যু ডিজিজ রয়েছে যার মধ্যে সাথে সাথে কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস আসে। তার আগে যেমনি আতিক স্যার দেখালো কি অনেক ইনফেকশনস রয়েছে যার সাথে সাথে কিউটেনিয়াস স্মল ভেসেল ইনভলভমেন্ট রয়েছে। তো এই টার্মটাকে আরেকটু এক্সপ্যান্ড করা দরকার ছিল। তো এই জন্য এই সিএইচসিসির একটা ডার্মাটোলজিক্যাল অ্যাডেন্ডাম বেরিয়েছিল 2017-2018-এ। সেখানে ওরা ব্যাপারটা একটু ক্লিয়ার করলো। ওরা বললো কি কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস এর আন্ডারে একটা তো স্কিন আইসোলেটেড সিঙ্গল অর্গান ভ্যাসকুলাইটিস আছেই, তার সাথে সাথে we can also consider the cutaneous component of the systemic vasculitis. Or thirdly, much more rare, I হচ্ছে skin limited কিংবা skin dominant vasculitis। মানে systemic vasculitis যেটার predominant organ involvement হচ্ছে skin, যেমনি অ্যাঙ্কা associated vasculitis অনেকবার খালি কিডনি ইনভলভমেন্টের সাথে আসে, সেটাকে আমরা রিনাল লিমিটেড ভ্যাসকুলাইটিস বলি। সিমিলারলি খালি স্কিন ইনভলভমেন্ট থাকলে সেটা স্কিন লিমিটেড কিংবা স্কিন ডমিনেন্ট ভ্যাসকুলাইটিস নমেনক্লেচার দেওয়া যায়। বাট
which is very rare. So coming to the causes, as usual medicine আমাদের কখনই 100% কিছুই জানা যায় না, and as of now, as of the current literature, 30 to 40% of the cause is idiopathic. 30 to 40% of the time যখন আমাদের কাছে একটা পেশেন্ট cutaneous small vessel vasculitis এর সাথে আসে, আমরা ও কোনো কজ খুঁজে পাই না। তারপরে as you can see, বাকি সব কজ ব্রডলি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রয়েছে। ইনফেকশন অ্যাসোসিয়েটেড কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস হতে পারে অ্যাবাউট 20%-এ। ইনফ্লামেটরি কজেস কিংবা কানেকটিভ টিস্যু ডিজিজ যেমনি কি এসএলই, শোগ্রেন্স, ইনফ্লামেটরি মায়োসাইটিস, এইগুলো কজ পাওয়া যেতে পারে। ড্রাগ হিস্ট্রির কজ পাওয়া যেতে পারে in 15% of the time. In fact, the term hypersensitivity vasculitis যেটা ছিল, that was initially proposed in relation to development of cutaneous small vessel vasculitis after drug intake only. And although malignancy at a choto, only 5% of the times malignancy is the cause, but it a খুব important cause. কেন একটা যদি elderly patient আসে যার cutaneous small vessel vasculitis আছে, ওখানে একটা malignancy workup করা, hematological malignancy, solid malignancy দু রকমই পাওয়া গেছে, সেটা করা খুব জরুরি। কিংবা একটা cutaneous small vessel vasculitis যেখানে ট্রিটমেন্ট রেসপন্সিভ নয়, বারবার মানে ক্রনিক হয়ে গেছে কিংবা লার্জ আলসার্স তৈরি হয়েছে, সেখানে malignancy workup করা is very important. Drug induced, as usual antibiotics সবসময় আগে কালপ্রিট থাকে, বিটা ল্যাকটেমস, সালফার ড্রাগস, মিনোসাইক্লিনস, এটা কয়েকটাই নাম হচ্ছে। NSAIDs can be responsible, TNF inhibitors এর সাথে দেখা গেছে, cardiovascular drugs like metoprolol, statins, amiodarone, এগুলোর সাথে দেখা গেছে, and anticoagulants. তো when we get a patient যে আমাদের কাছে characteristic palpable purpura নিয়ে এসছে, সেটাতে drug history নেওয়া, which I think is something যেটা আমরা অনেকবার ভুলেও যেতে পারি, drug history নেওয়া is very important. Usually একটা নতুন drug যেটা last 1 to 2 weeks এ চালু হয়েছে, সেরকম একটা হিস্ট্রি পাওয়া গেলে it makes things much easier. তারপরে আছে ইনফেকশন। এটা এক্ষুনি আতিক স্যার আমাদেরকে বিশাল লিস্ট দিয়েছে অফ ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন। এগুলো একটা স্মল স্যাম্পল হচ্ছে। স্ট্রেপ্টোককাস, স্ট্যাফ, লিস্টেরিয়া, নাইসেরিয়া, এন্ডোকার্ডাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোকার্ডাইটিসের বিষয়ে কালকে ডান্ডা স্যার কথা বলেছে। দিজ আর সাম অফ দ্য ইনফেকশনস যেটা স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস পিকচারের সাথে আসতে পারে, কিংবা সেটা সেপটিক এম্বুলায় কজ করে, মানে ভেসেলটাকে ব্লক করে সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারে, বাট দ্যাট ইজ নট ভ্যাসকুলাইটিস। তারপরে ভাইরাল ইনফেকশন, স্পেসিফিকলি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আর এইচআইভি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর যখনই আমাদের কাছে একটা এরকম পেশেন্ট আসবে, ভাইরাল স্ক্রিনিং করা ইজ ইম্পারেটিভ। হেপাটাইটিস বি প্যানের সাথেও প্রেজেন্ট করতে পারে, স্মল ভেসেল ইনভলভমেন্টের সাথেও আসতে পারে। হেপাটাইটিস সি ইউজুয়ালি ক্রায়োগ্লোবুলিনিমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, আর এইচআইভিও স্মল ভেসেলের সাথে প্রেজেন্ট করতে পারে। আর এগুলো খুব সিম্পল ইনভেস্টিগেশন, যেগুলো ইজিলি করানো যায় if we get a patient with small vessel vasculitis. তারপরে যেমনি আমরা শুরু ক্লাসিফিকেশনে দেখেছিলাম কি, আর যেরকম এক্ষুনি অলোকেন্দু স্যার বললো কি, সিস্টেমিক স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস এর সাথে স্কিন ইনভলভমেন্ট ডেফিনেটলি হতে পারে। তো এখানে এগুলো মোটামোটা মানে একটা লিস্টটা হচ্ছে অফ অল দ্য সিস্টেমিক স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস, আর কোনটার মধ্যে স্কিন ইনভলভমেন্ট হতে পারে আর কোনটা রেয়ারলি খালি স্কিনের সাথে, স্কিন রেস্ট্রিক্টেড কিংবা স্কিন ডমিনেন্ট প্রেজেন্টেশনের সাথে আসতে পারে। All the kinds of ANCA associated vasculitis, MPA, GPA, EGPA, এগুলো সব স্কিন ইনভলভমেন্টের সাথে আসতে পারে। অ্যান্টিগ্লোবেরুলার বেসমেন্ট মেমব্রেন টিল ডেট এখন অব্দি ডিসক্রাইব হয়নি কোনো স্কিন ম্যানিফেস্টেশন। Cryoglobulinic vasculitis, very importantly, very commonly, most common in fact skin manifestation এর সাথে আসবে। IgA vasculitis কিংবা হিনোক শনলেন, সেটা তো স্কিন দিয়েই ওটার ডায়াগনোসিস হয়, ইনফ্যাক্ট ওটার জন্য বায়োপসিও দরকার হয় না, ইট ইজ আ রিলেটিভলি ইজি ডায়াগনোসিস টু মেক। আর এই হাইপোকমপ্লিমেন্টেমিক আর্টিকেরিয়াল ভ্যাসকুলাইটিস যেটা হচ্ছে, এটা অ্যান্টি C1q অ্যান্টিবডিজ এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এটার সিস্টেমিক ইনভলভমেন্টও থাকে, আর এটার সাথে সাথে আর্টিকেরিয়াল ভ্যাসকুলাইটিস পিকচারও থাকে। এটার কয়েকটা ছবি আগের স্লাইডে দেখাবো। আর নর্মো কমপ্লিমেন্টেমিক আর্টিকেরিয়াল ভ্যাসকুলাইটিসও হয়, সেটা ইউজুয়ালি স্কিন লিমিটেডই থাকে, সেটা সিস্টেমিক ইনভলভমেন্ট হয় না, আর সেটাতে কমপ্লিমেন্ট লেভেলস নর্মাল থাকে। তার আলাদা ইনফ্লেমেটরি কজেস তো আমরা দেখলামই, এসএলই, লুপাস, আরএ, শোগ্রেন্স, সেটা রয়েছে। প্যারাপ্রোটিনিমিয়াসের মধ্যে ক্রায়োগ্লোবুলিনস ভেরি ইম্পর্টেন্ট। ক্রায়োগ্লোবুলিনস এর 3 রকম হয়, টাইপ 1,
যেটা মনোক্লোনাল গ্যামোপ্যাথিজ এর সাথে কমনলি অ্যাসোসিয়েটেড রয়েছে, and type 2 and type 3 যেটা ইউজুয়ালি হেপাটাইটিস বি, সি, ইনফ্লামেটরি ডিজিজেস যেমনি কি শোগ্রেন এসবের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো ইউজুয়ালি টাইপ 1টা বেশিরভাগ ভ্যাসকুলোপ্যাথির সাথে ইনভলভ থাকে। ভ্যাসকুলোপ্যাথি মানে ভেসেল ওয়ালে ইনফ্লামেশন নেই, ভেসেলের মধ্যে একটা ক্লগিং হচ্ছে, ব্লকেড আসছে, আর এটা ইউজুয়ালি রেনোস ফিনোমেনা কিংবা ডিপ কিউটেনিয়াস আলসার্স এটার সাথে প্রেজেন্ট করে। আর টাইপ 2 আর টাইপ 3 যেটা হচ্ছে, যেটা পলিক্লোনাল ইমিউনোগ্লোবুলিন যেটাতে থাকে, এইটা ইউজুয়ালি ভ্যাসকুলাইটিক পিকচারের সাথে প্রেজেন্ট করতে পারে। এর সাথে সাথে অফকোর্স আদার diseases causing hyperglobulinemia সেটা প্যারাপ্রোটিনিমিয়া, কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসের সাথে আসতে পারে। তার এলাওয়া নিউপ্লেজিয়া আমরা অলরেডি দেখেছি, হেরি সেল লিউকিমিয়া ক্যারেক্টারিস্টিকলি অ্যাসোসিয়েটেড হচ্ছে ভ্যাসকুলাইটিস সাথে, লিম্ফোমা, এনি কাইন্ড অফ সলিড টিউমার্স ডিসক্রাইবড রয়েছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এইসব ভেরিয়াস সিস্টেমিক কজেস হচ্ছে যেটা দেখতে হবে। Coming to the clinical features. Now, the hallmark of cutaneous small vessel vasculitis is palpable purpura. Palpable purpura মানে palpable মানে ওটা যদি আমরা টাচ করি সেটা আমরা আলাদাভাবে ওটা ফিল করতে পারি। আর purpura মানে একটা ছোট লাল এন্টিটি যেটা স্কিনের ওপরে রয়েছে, ওটা রেজড হচ্ছে। আর এটা কেন হয়? এটা একটা জাস্ট কার্টুন হচ্ছে ভেসেলের মধ্যে কি হচ্ছে ইন দ্য স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস। এটা একটা কাট সেকশন হচ্ছে ভেসেলের। অ্যান্ড যেমনি আমরা কাল থেকে শিখছি কি ভ্যাসকুলাইটিস মানে ভেসেল ওয়ালটাকে ড্যামেজ করা হচ্ছে, ভেসেল ওয়ালের মধ্যে এই নিউট্রোফিলস গুলো ইনভেড করে যাবে। তো এই ইনভেড করবে, ভেসেল ওয়াল ড্যামেজ করবে, আর আরবিসি গুলো বাইরে বেরিয়ে যাবে। আর বিকজ আরবিসি গুলো বাইরে বেরিয়ে যাবে, ওই জন্য এই পুরো ব্যাপারটা এরকম ভাবে রেস্ট স্কিনের ওপরে উঠে যায়। আর ওই জন্য যদি আমরা এটাকে দাবাই কিংবা ওটাকে আমরা গ্লাস লাইট দিয়ে দাবাই, তাহলে ওই লাল ভাবটা চলে যায় না, মিনিং ইট ইজ নট ব্লাঞ্চেবল। তো এইটা একটা দুটো ক্যারেক্টারিস্টিক হলমার্ক হচ্ছে কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসের। তো কয়েকটা আরো ছবি দেখবো। এটা যেমনি আমরা দেখলাম সব ছোট ছোট লাল লাল রেজড লিশনস থাকবে, এগুলো ইউজুয়ালি লোয়ার লিম্ব কিংবা ডিপেন্ডেন্ট এরিয়াজে থাকে। এর আলাওয়া পেটিকিও প্রেজেন্ট হতে পারে। ইনিশিয়ালি মানে এই লিশনস গুলো ইভলভ করে, জরুরি নয় কি একদম ইনিশিয়ালি এগুলো রেস্ট থাকে। ইনিশিয়ালি এমনও হতে পারে কি জাস্ট এরকম লাল আপনার স্মল ইনফ্লামেটরি লিশনস দেখতে পারবে, কেন পুরোপুরি ড্যামেজটা হয়নি, শুরুতে খালি ইনফ্লামেশন হয়তো। এই স্টেজে হতে পারে কি ব্ল্যাঞ্চেবলও হয়, আপনারা দাবাবেন কিংবা গ্লাস লাইট লাগাবেন তো ওটা ব্ল্যাঞ্চও করে যাবে। বাট ইভেন্চুয়ালি অ্যাজ এন্ড ওয়েন দ্য ভেসেল ওয়াল ড্যামেজ হতে থাকবে, আরবিসিটা এক্সট্রাভেসেট করে যাবে, বেরিয়ে যাবে, অ্যান্ড ইউ উইল সি রেজড প্যালপেবল পারপিউরা। এই রেজ প্যালপেবল পারপিউরা গুলো কোয়ালেসও করে যেতে পারে, এগুলো ব্লিস্টার্স তৈরি করতে পারে, হেমরেজিক ব্লিস্টার্স তৈরি করতে পারে, আর সেন্ট্রাল নেক্রোসিসও হতে পারে। মোস্ট অফ দ্য টাইমস এটা পেন, প্লুরাইটিস আর বার্নিং এই তিনটে জিনিসের সাথে আসে। আর ইনফ্যাক্ট পেশেন্ট বেশি মানে পেশেন্টের ঝামেলা হয় বিকজ অফ দিস সিমটমস, বিকজ অফ দ্য পেন, বিকজ অফ দ্য প্লুরাইটিস অ্যান্ড বিকজ অফ দ্য বার্নিং। এই লিশন গুলো সব ডিপেন্ডেন্ট পজিশনসে আসে, ওইগুলো মোস্টলি পায়ে আসে। অলদো ইমিউন কমপ্লেক্স রিলেটেড যে স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস গুলো হয় সেগুলো আরো ওয়াইড স্প্রেড হয়। এক্সারসাইজ রিলেটেড ভ্যাসকুলাইটিস ও ডিসক্রাইব রয়েছে, যেখানে আফটার এক্সারসাইজ লোকেরা বার্নিং আর স্মল প্যালপেবল পারপিউরা ডেভেলপ করে পায়। এরিয়াজ অফ এক্সটার্নাল প্রেসারে দেখা যেতে পারে, মানে যেখানে একটা তো পায়, তারপর যেখানে সক্স বাঁধছে কিংবা কোমরে যেখানে সালোয়ার কিংবা প্যান্টের প্রেসার লাগছে সেখানে এগুলো আসতে পারে। অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ কনস্টিটিউশনাল সিমটমস থাকবে, ফিভার, ম্যালেজ, মায়ালজিয়া সেটা থাকতে পারে। এই কনস্টিটিউশনাল সিমটমস গুলো আরো যদি বেশি হয়, আরো প্রোনাউন্সড হয়, তাহলে অ্যাসোসিয়েটেড সিস্টেমিক ভ্যাসকুলাইটিস আমরা সাসপেক্ট করা শুরু করব। আরো ক্লিনিক্যাল ভেরিয়েন্টস রয়েছে, মেডিসিনে সবসময় 1+1=2 হয় না, তো আরো ডিফারেন্ট আমরা দেখবো প্রেজেন্টেশন কি হতে পারে। একটা টার্গেটয়েড অ্যাপিয়ারেন্স হতে পারে। টার্গেটয়েড মানে লুকস লাইক আ টার্গেট মানে ভেতরে যেমনি ডার্ক এরিয়া রয়েছে, তার আশেপাশে লাইট এরিয়া রয়েছে, তার আশেপাশে আরো ডার্ক রয়েছে, তো এরকম টার্গেটয়েড অ্যাপিয়ারেন্সের সাথে আসতে পারে। এরকম এই হেমরেজিক ব্লিস্টার্স আমরা অলরেডি দেখেছি, হেমরেজিক ব্লিস্টার্স আসতে পারে। Sometimes only a macular rash may be visible, especially elderly তে এরকম it may not necessarily be raised, এরকম একটা macular rash আসবে। Peripherally hemorrhagic crusting হতে পারে, আর upper limb involvement ও হতে পারে। Urticarial vasculitis is also something যেটা cutaneous small vessel vasculitis হেরই আন্ডারে আসে, কেন ওটার histopathological পিকচারটা সিমিলার হয়।
হাউ টু ডিফারেন্সিয়েট ফ্রম আর্টিকেরিয়া। এখন আর্টিকেরিয়া যেটা হয় সেটা ইউজুয়ালি 24 আওয়ার্স এর মধ্যে সাবসাইড করে যায়, আর যখন সাবসাইড করে তারপরে সেটার কোনো দাগ ছেড়ে যায় না। আর আর্টিকেরিয়াল ভ্যাসকুলাইটিস যেটা হচ্ছে সেটা মোর দ্যান 24 আওয়ার্স 48 to 72 আওয়ার্স পারসিস্ট করবে, সেটার সাথে খুব পেন, খুব বার্নিং থাকে। আর ওটা যখন সাবসাইড করে তখন এরকম রেজিডুয়াল হাইপার পিগমেন্টেশন, অফকোর্স ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আরো ডার্ক স্কিন হয় তো এত ক্লিয়ারলি বোঝা যায় না, বাট সাম অ্যামাউন্ট অফ রেজিডুয়াল হাইপার পিগমেন্টেশন দেখা যাবে। ওয়ান পয়েন্ট টু নোট ইজ এই হাইপোকমপ্লিমেন্টেমিক আর্টিকেরিয়াল ভ্যাসকুলাইটিস যেটা হচ্ছে সেটা লোয়ার লিম্বের জন্য পার্স এরকম প্রেডিলেকশন দেখায় না, এটা আপার মানে আর্মস, ব্যাক সব জায়গায়, ট্রাঙ্কে সব জায়গায় হতে পারে। তো এবারে আমরা কয়েকটা জাস্ট ক্লিনিক্যাল পিকচার্স ও এক্সাম্পলস দেখবো। অ্যান্ড মেন জিনিস এটা দেখার হচ্ছে কি চাই যাই কজ হোক প্রেজেন্টেশন সিমিলারই রয়েছে সবগুলোতেই আপনার। আর মানে ইউল সি প্যালপেবল পারপিউরা আলসার্স দেখবেন, আর জরুরি নয় কি একটাতে একরকমই দেখা যাবে আর অন্যটাতে অন্যরকমই দেখা যাবে, সব রকম পিকচার সব রকম জায়গায় দেখা যায়। তো এখানে এটা একটা কেস রিপোর্ট হচ্ছে যেটাতে লিভোফ্লক্সাসিন ইনডিউসড এলসিভি বায়োপসি প্রোভেন লিউকোসাইটোক্লাস্টিক ভ্যাসকুলাইটিস, যেটা আরেকটা নাম হচ্ছে স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসের। সেটা হচ্ছে সেটা ইউ ক্যান সি হাতেও রয়েছে, হাঁটুতে রয়েছে, আর পায়ে এরকম রেস প্যালপেবল পারপিউরা হেমরেজিক ক্রেস্ট ডেভেলপ হয়েছে। এটা সেফট্রিয়াক্সোন ইনডিউসড স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস, পুরো লোয়ার লিম্ব প্রিডমিনেন্ট দেখা গেছে, সেটা বায়োপসিতেও প্রোভেন রয়েছে। তারপরে অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিস, যেটা স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস হচ্ছে, সেটার 60 to 70% কিউটেনিয়াস ম্যানিফেস্টেশনের সাথে আসতে পারে। এখন অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিস কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন স্মল আর তার সাথে সাথে মিডিয়াম ভেসেল ইনভলভমেন্ট অলসো টু আ সার্টেন এক্সটেন্ট হতে পারে। তো ওটা প্রেজেন্ট করতে পারে প্যালপেবল পারপিউরা, কিউটেনিয়াস ইনফার্কটস, আর নডিউলস যেটা হচ্ছে সেটা মোস্টলি আরো ডিপ ভেসেল ইনভলভমেন্টের জন্য হবে, ফুল থিকনেস ইনফার্কটস আর ডিজিটাল গ্যাংগ্রিন, এগুলো সব একটু বড় ভেসেলের জন্য হতে পারে, বাট সব জিনিস সাথে আসতে পারে। তো জরুরি নয় কি খালি স্মল ভেসেল আসবে কিংবা খালি মিডিয়াম ভেসেল ইনভলভমেন্ট আসবে, একটা পুরো স্পেকট্রাম আসতে পারে। এই ছবিটা অ্যাকচুয়ালি ডক্টর অব্র কালকেও দেখিয়েছিল, এরকম ভাবে হেমরেজিক ব্লিস্টার্স দেখতে পারবে, কিউটেনিয়াস আলসার্স দেখতে পারবে, এখানে আর একটু ডিপ কিউটেনিয়াস আলসার্স ক্যান বি সিন। this is another case of EGPA, যেখানে আপনি এখানে সব প্যালপেবল পারপিউরা দেখতে পাচ্ছেন, আর সাথে সাথে নেক্রোটিক আলসারেটিভ লিজনসও রয়েছে। হিনক শনলেন পারপিউরা খুবই ক্যারেক্টারিস্টিক, খুবই কমন হচ্ছে, specifically seen in most commonly seen in small children after a history of upper respiratory tract infection, এরকম lower limb, buttocks, abdomen অব্দি পুরো স্মল প্যালপেবল পারপিউরা দেখা যায়। অ্যাডাল্টস এ হলে একটুখানি রেটিফর্ম পারপিউরা, মানে কি নেট লাইক, এখানে যেমনি নেট লাইক স্ট্রাকচার রয়েছে সেটা ডিসক্রাইব রয়েছে ইন লিটারেচার। Cryoglobulinemic vasculitis also, the most common feature is skin involvement. সেখানেও cryoglobulinemic also small এর সাথে মিডিয়াম ভেসেল ইনভলভমেন্ট হতে পারে। তো এরকম ভাবে প্যালপেবল পারপিউরা সব দেখা যেতে পারে, সাথে সাথে কিউটেনিয়াস ইনফার্কটও থাকবে, আর এরকম ডিপ আলসারসও হতে পারে, which is more because of involvement of medium vessel vasculitis. এই এন্টিটিটা হাইপার গামা গ্লোবুলিনেমিক পারপিউরা ওয়ালডেনস্ট্রম, এটার একটুখানি কন্ট্রোভার্সি ছিল whether to be labeled as LCV or not, কেন সবসময় বায়োপসিতে LCV পিকচার আসে না, বাট again এটা যেটা লেটেস্ট ডার্মাটোলজিক্যাল অ্যাডেন্ডামে ওরা এটাকেও ইনক্লুড করে নিয়েছে ইন কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস। এটা প্রাইমারি বিনাইনও হতে পারে, অ্যান্ড এটা সিস্টেমিক ইনফ্লেমেটরি ডিজিজেস লাইক শোগ্রেন সিনড্রোম সেটার সাথেও ইনভলভমেন্ট হতে পারে। রুমাটয়েড অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিস, স্যার এক্ষুনি কিন্তু স্যার খুবই ডিটেলে বলেছে, আমি খুব সুপারফিশিয়ালি বলছি কি এটা স্মল আর মিডিয়াম ভেসেল দুটোরই ইনভলভমেন্ট হতে পারে। অ্যান্ড লাইক স্যার সেড কি রুমাটয়েড ভ্যাসকুলাইটিস ইউজুয়ালি লং স্ট্যান্ডিং ইরোসিভ পুয়ারলি কন্ট্রোল ডিজিজ সেটা থাকবে। তো এখানে দেখবেন ক্যারেক্টারিস্টিক, যেটা আমাদের টেক্সট বুক থেকেই ছবি হচ্ছে, ক্যারেক্টারিস্টিকলি দে হ্যাভ গিভেন আ পিকচার কি এখানে একটা মানে পুরো ডিফর্মিটিজ এর সাথে একটা পেশেন্ট হচ্ছে, তার এরকম ভাবে বড় আলসার হয়েছে, সেটা বায়োপসিতে লিউকোসাইটোক্লাস্টিক ভ্যাসকুলাইটিস এসছে। SLE associated small vessel vasculitis, again কিন্তু স্যার অলরেডি কভার করেছে, এই পিকচারটা ভেরি ক্যারেক্টারিস্টিক, এরকম ভাবে ভ্যাসকুলাইটিক র্যাশ পামস এন্ড সোলস এ যদি আসে লুপাসে, তো we have to think of small vessel vasculitis. এটা একটা বাচ্চার হিস্ট্রি রয়েছে যেখানে 1 week হিস্ট্রি অফ ফিভার এন্ড মালেস নিয়ে এসেছিল, আর 6 মাস ধরে এরকমের ভ্যাসকুলাইটিক র্যাশ ছিল, তার সিরোলজি পজিটিভ ছিল, অ্যান্ড
this patient responded to 0.5 mg per kg in hydroxychloroquine. SLE এই যে hypocomplementemic urticarial vasculitis যেটা আমরা আগে দেখলাম সেটা many a times is commonly associated with lupus. অনেকবার এই পেশেন্ট গুলো যেগুলো HUV এর সাথে আসে সেগুলো আগে প্রোগ্রেস হয় লুপাসও হতে পারে, তো we have to monitor these patients for lupus. And infective endocarditis হচ্ছে একটা গ্রেট মিমিক, ও সবকিছু মিমিক করতে পারে। তো এটা একটা খুব কমন সিনারিও হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং কেস। এটা 64-year-old woman, ও ডায়াবেটিক ছিল, হাইপারটেনসিভ ছিল, ক্রনিক কিডনি ডিজিজ ছিল, শি ওয়াজ অন ডায়ালিসিস, এন্ড ওর যে ফিস্টুলাটা সেটা ব্লক হয়ে গেছিল, আর ওটা আনব্লক করতে পারছিল না বলে ওরা একটা আইজিভি লাইন প্লেস করে দিল। আর আইজিভি লাইন প্লেস করার 1-2 সপ্তাহের মধ্যে শি কেম উইথ ফিভার, আর চোখের সামনে এরকম ভাবে পুরো পায়ে প্যালপেবল পারপুরা তৈরি হয়ে গেল। They did a biopsy of this purpura also. সাথে সাথে ওরা ইনফ্যাক্ট 3 বার ইকো করেছিল। ফার্স্ট 2 টাইমস ইকোতে they did not find any vegetation. তবুও ওদের ব্লাড কালচার্সে they isolated an organism, আর তারপরে থার্ড ইকোতে যেটা ওরা ট্রান্স ইসোফেজিয়াল করেছে তার মধ্যে they managed to find a organism, আর তারপরে ওটা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করে then she recovered. আর এটা একটা রেয়ার এন্টিটি হচ্ছে এরিদিমা এলিভেটিভ ডিউশনাম। এটাও স্কিন রিস্ট্রিক্টেড হচ্ছে, মোস্টলি ফিমেলস এ আসে, এক্সটেন্সিভ সার্ফেসেস এ আসে। বায়োপসি করলে লিউকোসাইটোপ্লাস্টিক ভ্যাসকুলাইটিস পিকচার আসবে, and characteristically known to respond very well to sulfones like dapsone. So coming to the diagnosis. Diagnosis এ 3টে কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট এন্ড ফরমোস্ট, ইজ দিস ভ্যাসকুলাইটিস? আপনার কাছে একটা পেশেন্ট এলো, সেই পেশেন্টের পেশেন্টের পায়ে এরকম ছোট ছোট লাল লিশন রয়েছে, ইজ দিস ভ্যাসকুলাইটিস অর নট? ওটা মেইনলি শুরুতে আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে, দেখবেন রেস্ট ভ্যাসকুলাইটিক রেস্ট প্যালপেবল পারপুরা রয়েছে কিনা, সাথে সাথে আলসার রয়েছে কিনা। অ্যান্ড যদি না লাগছে তো ইউ হ্যাভ টু কনসিডার ভেরিয়াস অল্টারনেটিভ ডায়াগনোসিস কিংবা ভ্যাসকুলাইটিস মিমিক্স লাইক প্লেটলেট ডিসফাংশন, thrombocytopenia, collagen disorders, warfarin heparin necrosis, embolism, angioinvasive infections, fungal infections, এসব আরো যে মিমিক্স রয়েছে সেগুলোকে রুল আউট করতে হবে। তারপরে একবার আপনি কনফার্ম করে নিচ্ছেন কি আপনার কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস, আপনি সেটার সাথে ডিল করছেন, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সি কি ওটার কোনো সিস্টেমিক ইনভলভমেন্ট রয়েছে কিনা। তো সিস্টেমিক আগে একটা সিস্টেম রিভিউ করতে হবে, কনস্টিটিউশনাল সিমটমস জিজ্ঞেস করতে হবে, স্পেসিফিকলি ওয়েট লস, ফিভার, আদারওয়াইজও আসতে পারে। আর্থ্রালজিয়াস, মোর কমনলি আর্থ্রাইটিস আর মায়ালজিয়াস, সেটা দেখতে হবে। রিনাল ওয়ার্কআপ করতে হবে, হেমিটিউরিয়া, ফ্রথিউরিয়া এসব রয়েছে কিনা। অ্যাবডোমিনাল পেন, ব্লাডি স্টুলস, এটা জিআই ভ্যাসকুলাইটিস, হিমোক্সনলের পারপুরা তার মধ্যে আসতে পারে। নিউরোলজিক্যাল হিস্ট্রি, নিউরোলজিক্যাল এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট। নামনেস, প্যারেস্থিজিয়া, সাডেন ফুট ড্রপ, হ্যান্ড ড্রপ, উইকনেস এসব দেখতে হবে। কার্ডিওপালমোনারি ইনভলভমেন্টও রুল আউট করতে হবে, কোনো হিস্ট্রি অফ হিমোপটাইসিস, চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ। ইএনটি ইনভলভমেন্ট, বেসিক্যালি অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিসে কোনো এপিস্ট্যাক্সিসের হিস্ট্রি রয়েছে কিনা, সাইনোসাইটিসের আই রেডনেস, পেইনফুল ব্লারিং অফ ভিশন এসব রয়েছে কিনা। যদি কিছু থাকে তাহলে এক্সটেন্সিভ ল্যাবরেটরি ইভ্যালুয়েশন করতে হবে, আর নাও থাকে তবু ভেবে নিন বারবার আপনার কাছে প্রেজেন্ট করছে উইথ দ্যাট রিপিটেড প্যালপেবল পারপুরা আলসার্স নিয়ে প্রেজেন্ট করছে, তাহলেও ইট ইজ সেন্সিবল টু ওয়ার্ক আপ ফর সিস্টেমিক ডিজিজ। যদি কোনো ক্লিয়ার, তারপরে থার্ড কোয়েশ্চেন দেখতে হবে কোনো ক্লিয়ার কজ অফ ভ্যাসকুলাইটিস রয়েছে না। বাই ক্লিয়ার কজ অফ ভ্যাসকুলাইটিস দে মিন কোনো ড্রাগ হিস্ট্রি রয়েছে কিনা কিংবা কোনো ইনফেকশন রয়েছে কিনা। আর সেরকম যদি থাকে তবুও অফকোর্স একটা সিস্টেমিক ওয়ার্কআপ তো করতেই হবে, আর না থাকলে তাহলে এক্সটেন্সিভ ল্যাবরেটরি ইভ্যালুয়েশন করতে হবে। তো কি ওয়ার্কআপ পাঠাবো আমরা? We start with the complete blood picture, যেটা as usual আমাদের অনেক complete blood picture can give us a lot of help. যেটা তো টিএলসি রয়েছে সেটা সিস্টেমিক ভ্যাসকুলাইটিসেও রেস থাকবে, সেটা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিতে রেস থাকতে পারে, ইনফেকশন, সিভিয়ার ইনফ্লামেশন সব জিনিসে টিএলসি রেস থাকবে। বেসিক্যালি টিএলসি will give us a idea কি একটা সিস্টেমিক প্যাথোলজি, একটা সিস্টেমিক গড়বড় চলছে। এটার মধ্যে প্লেটলেটটাও আমরা দেখে নেব, প্লেটলেট রেস থাকলে সিস্টেমিক ভ্যাসকুলাইটিস সাসপেক্ট করবে, প্লেটলেট কম থাকলে ভ্যাসকুলাইটিক মিমিক মানে থ্রম্বোসাইটোপিনিয়া কজিং পারপুরা সেটা সাসপেক্ট করবে। ইউরিন অ্যানালিসিস দেখে নেবেন ফর প্রোটিন, ফর অ্যাক্টিভ সেডিমেন্টস ইন সিস্টেমিক ভ্যাসকুলাইটিস। একটা চেস্ট এক্সরেতে অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিসের সব নডিউলস, ক্যাভিটিস ওইসব দেখে নেবেন। ইনফেকশন আর ম্যালিগন্যান্সিরও কিছু যদি সাইন্স থাকে চেস্ট এক্সরে সেটা দেখা যেতে পারে। তারপরে ভাইরাল সিরোলজি করাতে হবে,
হেপাটাইটিস সি অ্যান্টিবডি, এইচপিএস এজি, এইচআইভি, এটা তো করানোই উচিত। তারপরে ইএসআর সিআরপি, এটা নন স্পেসিফিক হচ্ছে, এটা রেজড হতে পারে ইনফেকশন, ম্যালিগনেন্সি, সিস্টেমিক ভ্যাসকুলাইটিস। ব্লাড কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট. Atik sir went into great detail, but especially infective endocarditis suspect করলে ওই প্রোটোকলে 3 sets of blood cultures সেটা পাঠাতে হবে, and very important, the culture should be sent before we start any antibiotic. তারপরে অটোইমিউন যদি আমরা সাসপেক্ট করি তাহলে মানে কানেকটিভ টিস্যু ডিজিজ যদি সাথে সাথে সাসপেক্ট করি তাহলে এএনএ, রো, আরএফ এগুলো পাঠাতে হবে। তার এলাওয়া কমপ্লিমেন্ট লেভেলস উইল হেল্প একটা হাইপোকমপ্লিমেন্টিমিক urticarial vasculitis এ, লুপাসে, এন্ড এনি আদার সিস্টেমিক আরএ vasculitis ও কমপ্লিমেন্ট লেভেল যেমনি এক্ষুনি ভাস্কর স্যার বললো ফল হতে পারে। তো ইট ইজ আ ভেরি গুড ইন্ডিকেশন অফ সিস্টেমিক vasculitic process going on. Cryoglobulinemic assay পাঠানো is also important. সেটা ব্লাড স্যাম্পলটা সিরাম 37 ডিগ্রিজ এ কালেক্ট করে সেটা সিরামটাকে সেপারেট করে we have to store it in 4 to 8 and keep it for at least 7 days, আর দেখতে হবে কি ক্রায়োগ্লোবিন গুলো ডিপোজিট হচ্ছে কিনা। ইমিউনোফিক্সেশনও করা যেতে পারে যদি এল্ডারলি পেশেন্ট আসে যার কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস থাকে, আর অ্যানকা সিরোলজি can also be sent. Most importantly আমাদেরকে স্কিন বায়োপসি করতে হবে, আর এই স্কিন বায়োপসি টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউজুয়ালি বলা হয় 24 to 48 আওয়ার্স এর মধ্যে স্কিন বায়োপসিটা করে নেওয়া উচিত। কেন 48 আওয়ার্স 24 আওয়ার্স বেশি জলদি করে নিলে অনেকবার বেশি জলদি করে নিলেও ক্যারেক্টারিস্টিক পিকচার এসে যায়, সামটাইমস ফুল এলসিভি পিকচারটা আসতে পারে না। আর বেশি লেট করলে কি হয়, শুরুতে নিউট্রোফিল আসে, তারপরে নিউট্রোফিল সরে লিম্ফোসাইট গুলো আসতে লাগবে, তো the diagnosis we will not be able to confirm. এবার কিরকম স্কিন বায়োপসি করা উচিত, এটা একটা খুব ভালো ছবি যেটাতে ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যাসকুলাইটিস মেনশন রয়েছে, আর কত এক্সটেন্ট অফ দি স্কিনে ইনভলভমেন্ট হয় সেটা মেনশন রয়েছে। যেমনি কি হিনোক্সনলিন পারপিউরা ডার্মিস অফ দি ইনভলভমেন্ট রয়েছে, আর সিটিডি রিলেটেড ভ্যাসকুলাইটিস কিংবা ক্রায়োগ্লোবুলিনেমিক ভ্যাসকুলাইটিস এটা পুরো ডিপ ইনভলভমেন্ট, সাবকিউটাস কিংবা হাইপোডার্মিস অফ দি ইনভলভমেন্ট থাকে। তো আমরা যেটা শেপ বায়োপসি হয় সেটা খুব সুপারফিশিয়ালি এপিডার্মিস উইথ অনলি পার্ট অফ ডার্মিস সেটাই উঠে যায়। পাঞ্চ বায়োপসি করলে ডার্মিসটা এসে যাবে and some part of the subcutaneous এটা এসে যাবে, আর এক্সেশনাল ডিপ এক্সেশনাল বায়োপসি করলে ভালোভাবে পুরো এপিডার্মিস, ডার্মিস আর সাবকিউটাসটা এসে যাবে। টেকনিক্যালি কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস খালি ডার্মাল ইনভলভমেন্ট থাকে, তবু আই উড সে কি আমরা উই নেভার নো কি এক্সটেন্ট অফ ভ্যাসকুলাইটিস কোথায় অবধি হচ্ছে, কত ডিপ হচ্ছে, অ্যাসোসিয়েটেড সিস্টেমিক ইনভলভমেন্ট রয়েছে কিনা। তো ইন সাচ এ সিচুয়েশন বেস্ট কেস সিনারিও এক্সেশনাল বায়োপসি করবে, ভালোভাবে স্কিন সাবকিউটাসটা নিয়ে নেবে, তো ইউ ক্যান সি কি কত ইনভলভমেন্ট রয়েছে, স্মল প্লাস মিডিয়াম ভেসেল রয়েছে কিনা, এন্ড দ্যাট উইল হেল্প উইথ দ্য ডায়াগনোসিস। এখন আমরা বায়োপসিতে কি দেখব, তো বায়োপসিতে বেসিক্যালি this entity will be seen, leukocytoclastic vasculitis. আসলে স্মল ভেসেল কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসটাকে আগে লোকেরা এলসিভি হি বলতো, তো এলসিভি ইজ অ্যাকচুয়ালি জাস্ট দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল পিকচার, তো ওই জন্য এখন নমেনক্লেচারটা চেঞ্জ করা হয়েছে টু ব্রেক ডাউন লিউকোসাইটোক্লাস্টিক ভ্যাসকুলাইটিস। লিউকোসাইটো মিন্স নিউট্রোফিল, ক্লাস্টিক মিন্স ব্রেকডাউন অফ দ্য নিউট্রোফিল, অ্যান্ড ভ্যাসকুলাইটিস ইজ ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেল। তো আমরা এটাতে যেটা হলমার্ক জিনিস দেখবো সেটা হচ্ছে কি নিউট্রোফিলটা ব্লাড ওয়ালের মধ্যে, স্মল ভেসেলের ওয়ালের মধ্যে নিউট্রোফিলটা ঢুকে যাবে, নিউট্রোফিলটা ডিজেনারেট করে নিউক্লিয়ার ডাস্ট তৈরি হবে, দ্যাট ইজ ক্যারিওরেক্সিস, অ্যান্ড একটা ডিপলি ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল ভেসেল ওয়ালে দেখা যাবে, দ্যাট ইজ দ্য ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড মানে রিজেম্বলিং ফিব্রিন, তো এটা ইওসিনোফিলিক গ্র্যানুলার ম্যাটেরিয়াল হবে রিজেম্বলিং ফিব্রিন, অ্যান্ড ইট ইজ কম্পোজড অফ প্লাজমা প্রোটিনস। তো এটা একটা হিস্টোপ্যাথোলজিক্যাল, এটা তো আগেরটা কার্টুন ছিল, এটা হিস্টোপ্যাথোলজিক্যাল পিকচার। এটাতে দেখবেন এটা ভেসেলটা এটা এরকম পুরো পিঙ্ক, ব্রাইট পিঙ্ক ফিব্রিনয়েড নেক্রোসিস দেখা যাচ্ছে, এটা আরবিসিস আর নিউট্রোফিলস রয়েছে, এই নিউট্রোফিলস গুলো ভেসেল ওয়ালে ঢুকে যাচ্ছে, এখানে জুম ইন করে রয়েছে কি ভেসেল ওয়াল, আর নিউট্রোফিলস গুলো ভেসেল ওয়ালে ঢুকে যাচ্ছে, আর এখানে ছোট ছোট ইউ ক্যান সি দ্যাট এই নিউট্রোফিলস গুলো ব্রেকডাউন হয়েছে, ক্যারিওরেক্সিস হচ্ছে। তো এইগুলো these things are required to make the diagnosis of leukocytoclastic vasculitis, আর এই যেটা mostly most causes of
কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস আসবে। কয়েকটা চেঞ্জেস হতে পারে, যেমনি ক্রায়োগ্লোবুলিনিমিয়াতে ক্রায়োগ্লোবুলিন প্রেজেন্ট হতে পারে, ভেসেল ওয়ালের মধ্যে স্ট্রং প্যাস পজিটিভিটি আসতে পারে। ইজিপিএ তো অনেকবার ইওসিনোফিলসও থাকতে পারে, ইনফিলট্রেটিং ভেসেল ওয়াল, কিংবা ড্রাগ ইনডিউসড কজেসও ইওসিনোফিলস থাকতে পারে ইনফিলট্রেটিং ইনটু দ্য ভেসেল ওয়াল। along with histopathology আমাদেরকে আরেকটা স্যাম্পল ডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্সের জন্য নেওয়া উচিত। ইট উইল হেল্প। আর এটা সেম, মানে এটা পরে ভাবলে চলবে না, এই নয় কি হিস্টোপ্যাথের আমরা স্যাম্পল নিয়ে নিলাম আর পরে রেট্রোস্পেক্টে ভাবলাম কি ডিআইএফ করবে, সেটা চলবে না। ডিআইএফ এর জন্য আলাদাভাবে স্যাম্পল নর্মাল স্যালাইনে নিয়ে পাঠাতে হবে। অ্যান্ড ডিআইএফ বেসিক্যালি হেল্পস আস ডিফারেন্সিয়েট কি এটা পসি ইমিউন হচ্ছে কি এটা ইমিউন কমপ্লেক্স ডেপোজিশন ডিজিজ হচ্ছে। তো ডিআইএফ করলে সবচেয়ে আগে যদি কোনো কনসিডারেবল ইমিউন কমপ্লেক্স ডিপোজিট না পাওয়া যায় তো আমরা পসি ইমিউন ভেবে we start thinking in terms of ANCA associated vasculitis. HSP থাকলে প্রিডমিনেন্ট আইজিএ ডেপোজিশন থাকে, তো অন্য জিনিসগুলো ডেপোজিট হতে পারে। রুমেটয়েড ভাস্কুলাইটিস কিংবা সিটিডি রিলেটেড ভাস্কুলাইটিস, ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিসে প্রিডমিনেন্টলি আইজিএম ডেপোজিশন থাকবে। আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিসে আইজিজি, সি3, ফিব্রিন এসব ডেপোজিশন থাকবে। আর সাথে সাথে যেটা ডার্মো এপিডার্মাল জাংশন রয়েছে সেটাতে লিনিয়ার গ্র্যানুলার ডেপোজিটস দেখা যাবে। আর কিউটেনিয়াস স্মল ভেসেল এমনি জাস্ট ইডিওপ্যাথিক কিউটেনিয়াস স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসের সব রকম ডেপোজিটস দেখা যায়। C3 সবচেয়ে কমন হচ্ছে and it persists the longest. And this is the reason কেন 48 hours এর মধ্যে বায়োপসিটা কেন করে নেওয়া উচিত, কেন 48 hours এর পরে মোস্টলি সব ইমিউন কমপ্লেক্স গুলো বেরিয়ে যায়। C3 অনেকবার থাকে, তো দ্যাট সামটাইমস উইল গিভ আস আ ফলস পিকচার অফ পসি ইমিউন ভাস্কুলাইটিস। এটা দেখবেন, এটা ডিআইএফ পিকচার হচ্ছে, এটা এপিডার্মিসটা, এটা ডার্মিসটা, এটা প্যাপিলারি ডার্মিস। তার মধ্যে এখানে ওরা আইজিএ স্ট্রং আইজিএ স্টেনিং রয়েছে। আর এটা হচ্ছে একটা আনাদার ডিআইএফ পিকচার যেখানে ডার্মো এপিডার্মাল জাংশনে এরকম ভাবে গ্র্যানুলার স্টেনিং রয়েছে, সাজেস্টিভ অফ HUV and suggestive of possible lupus. Coming to the treatment. ট্রিটমেন্টে চারটে রাদার মেন জিনিস হচ্ছে যেটা আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা ফার্স্ট এপিসোড না এটা রিকারেন্ট এপিসোড হচ্ছে। সেকেন্ডলি, এটার আমরা কোনো ট্রিগারিং কজ পেয়েছি কিনা, যেমনি কি ড্রাগ কিংবা ইনফেকশন। কেন ট্রিগারিং কজ পেলে সেটা ট্রিট করে নিলে, ড্রাগটা স্টপ করে দিলেন কিংবা আমরা ইনফেকশনটা ট্রিট করলাম, তো অ্যাসোসিয়েটেড সিমটমস ভ্যাসকুলাইটিস সিমটমসটাও ট্রিট হয়ে যাবে। থার্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সাথে সাথে সিস্টেমিক ইনভলভমেন্ট রয়েছে কিনা, কেন এটা থাকলে তাহলে পুরো ট্রিটমেন্ট প্রোটোকলটা বদলে যাবে ডিপেন্ডিং অন কি সিস্টেমিক ইনভলভমেন্ট রয়েছে, এক্সটেন্ট অফ সিস্টেমিক ইনভলভমেন্ট রয়েছে। আর ফোর্থলি দেখতে হবে কি হাউ সিভিয়ার ইজ দ্য কিউটেনিয়াস ইনভলভমেন্ট, খালি প্যালপেবল পারপুরা আসছে না এক্সটেন্সিভ নেক্রোটিক আলসার্স আসছে। তো I will specifically only discuss the treatment of isolated single organ cutaneous small vessel vasculitis, কেন যেটা সিস্টেমিক গুলো হচ্ছে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো যদি ফার্স্ট এপিসোড আসে আমাদের কাছে আর এরকম একটা পেশেন্ট যারা আমরা আরো কোনো রিজন পেলাম না কেন হয়েছে এটা, খালি আর বায়োপসি প্রুফ করে আমরা দেখে নিয়েছি কি ওর এলসিভি রয়েছে, যদি ইনসাইটিং কজ পেলাম সেটা সরিয়ে দিলাম। তার আলাদা আমাদেরকে সিমটম এলিভিয়েশন করতে হবে। শুরুতে বেড রেস্ট, লেগ এলিভেশন, কম্প্রেশন, স্টকিংস, এগুলো পেন আর প্রাইটিস আর যে ইনফ্লামেশন রয়েছে সেটাকে হেল্প করতে পারে। ওরাল অ্যান্টিহিস্টামিনস, টপিক্যাল কর্টিকোস্টেরয়েডস সেটাও দেওয়া যেতে পারে। এনসেডস এর কোর্স ইউজুয়ালি দরকার হয় আর দেওয়া উচিত পেশেন্টকে, বিকজ পেশেন্টের মেন ট্রাবলসাম প্রবলেম হচ্ছে কি ওটা পেন আর প্রাইটিস এইসব হয়। অনেক many people will initially একটা শর্ট মানে you start with 0.5 or 1 mg per kg of prednisolone আর ওটাকে র্যাপিড টেপার করে দেবেন ওভার 4 to 6 week। যদি ক্রনিক আর ইডিওপ্যাথিক থাকে তাহলে কোলচিসিন দেওয়া যায় 0.6 mg, ইন্ডিয়াতে 0.5 mg পাওয়া যাবে, 2 to 3 times ডেইলি পাওয়া যায়। এগুলো সব জাস্ট কেস রিপোর্টস হচ্ছে। কোলচিসিনের ইনফ্যাক্ট খালি একটাই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল রয়েছে, সেটাতে কোলচিসিনের বেশি ভালো আউটকাম দেখা যায়নি, তবুও in the absence of anything else definitely colchicine দেওয়া যায় and it can be given for a period of 4 to 6 weeks. Dapsone দেওয়া যায়, we can start with a dose of 50 to 100 mg and then we can again continue for 4 to 6 weeks. আর যদি রেসপন্ড না করছে colchicine আর dapsone, we can even try a combination of both of them. যদি রিফ্র্যাক্টরি হয়, রেসপন্ড করছে না, বারবার আসছে, then we treat it just like we treat any other rheumatic disease. আমরা অ্যাজাথায়োপ্রিন ট্রাই করতে পারি, মাইকোফিনোলেট ট্রাই করতে পারি, মেথোট্রিক্সেট ট্রাই করতে পারি,
and যেটা আগে আমরা নরমালি প্রেডনিসোলোন আমরা ফটাফট টেপার করে 4-6 উইকসে বন্ধ করে দেব, যদি বারবার আসে উই ক্যান ট্রাই প্রলঙ্গিং দ্য কোর্স অফ প্রেডনিসোলোন ওভার 2 to 3 months। আর সাথে সাথে যেরকম ভাবে নরমালি আমরা ট্রিট করি একটা রুম্যাটিক ডিজিজ, সাথে সাথে একটা স্টেরয়েড স্পেরিং এজেন্ট দেওয়া যায়। এটা এই সবের জন্য কোনো ট্রায়াল নেই, দিস আর অল জাস্ট কেস রিপোর্ট বেসিসে রয়েছে। Some other treatment protocols যেটা describe হয়েছে hydroxychloroquine, mostly hypocomplementemic urticarial vasculitis এ try করা গেছে, even hypergamma-globulinic purpura waldenstrom দেওয়া গেছে। IVIG কয়েকটা কেস রিপোর্টস রয়েছে যেখানে chronic deep ulcers রয়েছে, আর কিছু আসছে না, কিংবা সাথে ইনফেকশন রয়েছে, তখন IVIG দেওয়া যায়। rituximab can be tried, আর cyclosporin also describe করা হয়েছে শর্ট টার্ম ইউজেজে। এর আলাদা যেটা যদি সিস্টেমিক ডিজিজ থাকে সাথে, সেটা উই হ্যাভ টু ট্রিট দ্য প্রাইমারি ডিজিজ। তো হাইপার সেন্সিটিভিটি ভ্যাসকুলাইটিস যেটা আমরা দেখলাম, সেটা তো আমরা দেখিয়ে নিয়েছি অলরেডি, কোলচিসিন, ড্যাপসন এসব দেওয়া যায়। যদি এইচএসপি থাকে তাহলে এইচএসপিও শুরুতে খালি স্কিন লিজন থাকলে ওটা ট্রিট করার ইন্ডিকেশন নেই, তবুও অনেক লোকেরা স্টেরয়েড দেয়। ইট হ্যাজ নট শোন দ্যাট বেশি কিছু আউটকামে চেঞ্জ আসে, তবু দেওয়া যেতে পারে। তার আলাদা urticarial vasculitis এ we can again do tricolchicine, dapsone, hydroxychloroquine এসব দেওয়া যায়। যদি cryoglobulinemic vasculitis থাকে, অ্যান্টিভাইরাল, প্লাজমাফেরেসিস, স্টেরয়েডস, এগুলো সব ট্রাই করা যেতে পারে। and erythema elevatum duodenum যেটা আমরা দেখেছি, dapsone, it is very responsive to dapsone. Lastly, coming to the outcome, approximately 90% of the patients, যেটা খালি isolated cutaneous vasculitis রয়েছে, আর 90% will experience a spontaneous resolution within weeks to months, যেটা usually যেটা literature describe হয়েছে কি almost মানে within 6 months response এসে যায়, but 10% continue to have a chronic disease। মানে বেসিক্যালি দুটো মেইন ইস্যু রয়েছে cutaneous vasculitis, সেটা হচ্ছে একটা রিল্যাপস আর একটা হচ্ছে আলসারেশন, এই দুটো মেইন প্রবলেম রয়েছে। তো how do we predict? Some people have tried to see what are the predictive factors. তো সবচেয়ে আগে তো যদি cutaneous small vessel vasculitis systemic disease এর সাথে associated থাকে, তার chance of relapse is more than single organ cutaneous vasculitis। আর cutaneous small vessel vasculitis এ একটুখানি ডেটা রয়েছে of 100 patients, যেখানে ওরা they have tried to see what are the factors which are associated with a high risk of relapse। আর যদি বায়োপসিতে vascular thrombosis থাকে, কিংবা যদি peripheral neuropathy থাকে, হেপাটাইটিস থাকে, পজিটিভ অ্যানকা থাকে, তাহলে হাই রিস্ক অফ রিল্যাপস রয়েছে। আর সিঙ্গল অর্গান কিউটেনিয়াস ভ্যাসকুলাইটিস এর ডেটা রয়েছে 24 পেশেন্টের, নট ভেরি বিগ, সেটাতে ওরা 6 মান্থসে 25% রিল্যাপস দেখিয়েছে। there is actually older data which has shown that 8 to 10% relapse থাকে। and macules interestingly has shown that macules থাকলে স্কিন আলসারের ফরমেশন হওয়ার হায়ার রিস্ক রয়েছে, আর যত বেশি স্কিন ইনভলভমেন্ট থাকে তত বেশি রিকারেন্সের চান্স রয়েছে। and they have not shown any association with the treatment and the relapse। মানে it doesn't matter কি শুরুতে ওরা স্টেরয়েড পেয়েছে না এনসেড পেয়েছে না হাইড্রক্সিক্লোরোকুইন পেয়েছে, সেটার আর ও রিল্যাপসের মধ্যে কোনো কোরিলেশন পাওয়া যায়। তো ফাইনালি the take home is that cutaneous small vessel vasculitis একটা small vessels এর inflammation হচ্ছে, basically involving the papillary dermis of the skin, palpable purpura ওটার hallmark হচ্ছে, এটা mostly idiopathic। It can be secondary to some inciting factors like drugs and infections। Main aim of management is to first of all prove कि এটা cutaneous small vessel vasculitis, and most importantly we have to rule out systemic disease, and treatment and prognosis will depend on whether there is any concomitant systemic disease. Thank you.